80% মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না। তার কারণ কি বলুন? এই যে 12 পাতার ফর্মটা দেখছেন, এর মধ্যে আপনার দিতে পারছি না বলে দিলেই তো হয়। এই রকম নাচানোর কি দরকার? একটা ভাতার জন্য 12 পাতার ফর্ম, এটা মেনে নেওয়া যায়? মানুষের সব কিছু, একটা মহিলার সব কিছু সরকার। আপনারা ভান্ডার দেবেন না বলে দিন, সেটা আমার মনে হয় সরাসরি বলে দেয় ভালো, যে আমরা দিতে পারবো না, আমরা রাজ্যের উন্নয়ন করে দেখবেন। আমার মনে হয় গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে, সেগুলো আমরা উন্মোচন করার চেষ্টা করব। তাই আপনাদের কাছে অনুরোধ করব, যারা একো পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি, অতি দ্রুত ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা প্রতিনিয়ত সকল আপডেট আমাদের চ্যানেলটিতে আসতে চলেছে। তাই সকলে সাবস্ক্রাইব করবেন। আমরা কথা বাড়াবো না, চলুন আগে ধারাবাহিকভাবে ভিডিওটি দেখে এক একটা সময় এক এক রকম বলছেন সরকার, এতে মানুষ বিভ্রান্ত তো হচ্ছে, সেটা ছেড়ে দিন। সত্যি কথা বলতে ওনারা বোধহয় চাইছেন সাধারণ মানুষ ক্লান্ত হয়ে যাক, ক্লান্ত হয়ে হাত উঠিয়ে নিক, যে আমি আর অন্নপূর্ণা ভাণ্ডার কোনো ভাণ্ডার চাই না। যেমন আমার ভালো রয়েছে, আমার আর কোনো ভাণ্ডারের প্রতি আর ইয়ে নেই, কারণ আমি ক্লান্ত হয়ে গেছি এই গরমে। একদিন ব্যাংকে গেলাম, একদিন বিজেপি পার্টি অফিসে গেলাম, জমা অ্যানাউন্সমেন্ট করলো, তারপর আর একদিন গেলাম, এই যে বিভিন্ন রকম হয়ে গেল প্রসেস, 3-4 দিন চলে গেল হিসাবের জন্য। আমি সত্যি ক্লান্ত এই গরমে। তো এবার যা করেছি, মোটামুটি সব জমা টমা দিয়েছি, দিলে দেবে, না দিলে না দেবে, কি হবে স্বয়ং ভগবানই জানে, বা সেও বোধহয় জানে কিনা জানি না, কেন এরা এক এক সময় এক এক রকম করে বলছে। এবার আমি এগুলো ভিডিও করছি বলে আমাকে লোকে অনেক রকম যাতা কথা বলছে, ঠিক আছে, বলছেন, মানুষের মুখ বলে। আর সোশ্যাল মিডিয়ায় আমি যখন পোস্ট করছি তখন আমার এগুলো শুনতে হবে। যার ভালো লাগবে না সে তো বাজে কথা বলবেই, স্বাভাবিক। আর যার ভালো লাগবে, যে আমার কথাটা বুঝবে, সে আমার সহমত হবে। এখন কথা হচ্ছে, সরকার যেভাবে টিএমসি আমাদের রাজ্যটাকে শেষ করছিল, সেইখান থেকে বিজেপি এসে আমাদের রাজ্যটাকে বাঁচালো, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। এইবার কথা হচ্ছে, এই ভান্ডার ভাতা মাতা বাদ দিন, সরকারের উদ্দেশ্যে আমার এই কথাটা বাদ দিন। আপনারা গঠনমূলক উন্নয়ন করুন, শিক্ষা দীক্ষা যেটা একটা মানুষের ন্যূনতম দরকার, সেই সবগুলো, চাকরি হারাতে চাকরির ব্যবস্থা করুন, তাহলেই হবে। এবার ভান্ডার ভুলে যাবে। আপনারা ভান্ডার দেবেন না বলে দিন, সেটা আমার মনে হয় সরাসরি বলে দেয় ভালো, যে আমরা দিতে পারবো না, আমরা রাজ্যের উন্নয়ন করে দেখবেন। আমার মনে হয় এই ভাতা ভান্ডার নিয়ে কেউ আর মাথা ঘামাবে। হ্যাঁ, ভান্ডার ঠান্ডার দেবেন না বলে দিন, কেউ দেবেন। হ্যাঁ, কিছু সত্যি খুব গরিব মানুষ আছে, তাদের জন্য একটা অন্য কোনো ব্যবস্থা করুন, করে এই অন্নপূর্ণা নিয়ে যা কাণ্ড হচ্ছে, রাজ্যে একটা হুলুস তুলুস, এটা বন্ধ হয়ে যাবে। স্বাভাবিক, আপনারা যেভাবে বলেছেন, আপনাদের কথা অনুযায়ী মহিলারা বা পরিবারের লোকজন যাচ্ছে, এটা অ্যাপ্লাই করছে। পরিষ্কার বলে দিন, বাবা আমরা দিতে পারবো না, আমরা রাজ্যের উন্নয়ন করবো। তেমন কেউ কেননা কেউ মাথা ঘামাবে না, কেউ কেন রোজ এক একদিন এক একটা আপনার স্টেটমেন্ট দিচ্ছে, লোক সেইভাবেই চলছে। যেমন আমার দোকানে জেরক্সের দোকান আছে আমার, সেখানে কালকে ঘুমাতেই পারিনি আমার হাজব্যান্ড, শুধু বাড়ির ভেতর যেহেতু দোকান নক করছে, দাদা একটু জেরক্স করে দিন, কত কত করে এই মোটা মোটা সব জেরক্স করে করে নিয়ে যাচ্ছে, সব অন্যপূর্ণা। তাহলে পয়সাও তো লাগে। তাই আমার মনে হয় যদি দেওয়ার হয় দিন, যা দিয়েছেন। আবার শুনছি 10 তারিখ 18 তারিখ নাকি দেবে, জানি না কবে কি দেবে না দেবে বলতে পারবো না। তবে বার্ধক্য ভাতা কিছু কিছু মানুষ পেয়েছে, এটাও শুনলাম। সবই দিচ্ছেন, মানে ওই একটু একটু করে আর কি দিয়ে আর কি মুখ বন্ধ। কিন্তু যারা পাচ্ছে না তারা তো বলে, যেমন আমি পাইনি, আমি বলছি না, আমি যেদিন পাবো সেদিন আমিও স্ক্রিনশট মেরে একটা ভিডিও অবশ্যই করবো, কারণ আমি পাইনি বলে বলছি, লোকে বলছে। তা সেখানে আমি ওটা দেবো যে হ্যাঁ আমি পেয়েছি ভাই। তা যাই হোক, যদি না দেওয়ার হয়, দিতে হবে না। শুধু শুধু মানুষকে হয়রান করবেন, কি গরম বলুন তো, স্ট্রোক হয়ে গেলে তখন কি হবে। অন্নপূর্ণা যোজনার আরেকটা বড়সড় আপডেট নিয়ে চলে এলাম। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগামী 1 জুলাই অন্নপূর্ণা যোজনার সেকেন্ড ইনস্টলমেন্টের টাকাটা সবারই অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবার আপনি নিশ্চিন্তে বসে আছেন, আপনি তো ফর্ম ফিল আপ করে জমা করেই দিয়েছেন, আপনার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা চলে আসবে। আপনি কি জানেন অন্নপূর্ণা যোজনার টাকা এই 1 জুলাই আপনার অ্যাকাউন্টে নাও আসতে পারে, আপনি নাও পেতে পারেন অন্নপূর্ণার টাকাটা 1 জুলাই। বিডিও অফিসে গেছিলাম এই ব্যাপারে খোঁজ নিতে, সেখানে গিয়ে দেখলাম প্রচুর অ্যাপ্লিকেশন, অফলাইন অ্যাপ্লিকেশন ওখানে জমা করেছে। এবার সেখানকার কর্মীরা প্রতিনিয়ত কখনো 500, 800, 1000 এরকম অ্যাপ্লিকেশন অফলাইনে যারা করেছেন সেগুলো অনলাইনে তারা এন্ট্রি করছেন। এবার আপনি যে অ্যাপ্লিকেশনটা করেছিলেন অফলাইনে, আপনার অ্যাপ্লিকেশনটা অনলাইনে এন্ট্রি হয়েছে কিনা আপনি কি জানেন? আপনি কি শিওর?
যদি এন্ট্রি না হয়ে থাকে তাহলে কিন্তু এই 1 জুলাই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। দেখুন আজকে 25শে জুন, আর এই কটা দিনের মধ্যে হতেও পারে আপনার অ্যাপ্লিকেশনটা এন্ট্রি হয়ে যেতে পারে, আবার এমন হতেও পারে যে 1 জুলাইয়ের মধ্যে আপনার অ্যাপ্লিকেশনটা এন্ট্রি হলো না, মানে অনলাইনে এন্ট্রি হলো না, তখন কিন্তু আপনার এই 1 জুলাইয়ে টাকা ঢুকবে না। এবার তাহলে আপনি কি করে বুঝবেন আপনি 1 জুলাই টাকা পাবেন কিনা? সেখান থেকে বলা হলো আপনারা একবার অনলাইন ফর্ম ফিল আপ করতে ট্রাই করুন। আপনার ডিস্ট্রিক্ট এবং মোবাইল নাম্বার দিয়ে যখনই অ্যাপের ভিতর ঢুকলেন, ঢোকার পর যদি দেখেন আপনাকে এরকম মেসেজ দিচ্ছে আপনার ফর্মটা সাবমিটেড বলে, তার মানে আপনি নিশ্চিন্তে থাকুন আপনার অফলাইনে ফর্মটা অনলাইনে এন্ট্রি হয়ে গেছে। আর যদি আপনার সামনে নতুন ফর্ম খুলে যায়, তার মানে জানবেন আপনার ফর্মটা এখনো পর্যন্ত অনলাইনে সাবমিট হয়নি। তখন কি করবেন, আপনারা আপনাদের ফর্মটা অনলাইনে রিসাবমিট করুন, মানে সাবমিট করুন। অফলাইনে যা করেছেন অনলাইনে একবার সাবমিট করুন, কোনো ভয় নেই। যদি অনলাইনে সাবমিট করে দেন মানে আপনি নিজে থেকে এন্ট্রি করে দিলেন। তারা যখন অফলাইনের ফর্মটা নিয়ে অনলাইনে এন্ট্রি করতে যাবেন, তারা যখন দেখবেন ওটা সাবমিট হয়ে গেছে, তখন তারা ওটাকে সরিয়ে রাখবেন। এর জন্য কোনো রকম ভাবে ফর্ম ক্যান্সেল হবে না। এবার একটা কথা বলি, অন্নপূর্ণা যোজনার জন্য বিভিন্ন বিডিও অফিসে বিভিন্ন রকম নির্দেশ দিচ্ছে। কোথাও বলা হচ্ছে অনলাইনে ফর্ম ফিল আপ করার পর কোনো কিছু আর আপনাকে জমা দিতে হবে না, আবার কোথাও বলা হচ্ছে না অনলাইনে ফর্ম ফিল আপ করার পর সেই যে রিসিপ্টটা বেরোচ্ছে সেই রিসিপ্ট কপিটা বা ডাউনলোড করে ফর্মটা ডাউনলোড করে সেটা আপনারা জমা করুন। আপনাদের ওখানের বিডিও অফিস থেকে যেরকম নির্দেশ দেবে আপনারা কিন্তু সেইভাবে চলুন। আমার এখানে অনলাইনে ফিল আপ করার পর কিছু জমা দিতে হচ্ছে না মানে আপনাদের ওখানেও যে হবে না সেটা নয়। আমার এখানে হয়তো হচ্ছে না, আপনাদের ওখানে হয়তো জমা দিতে হতেও পারে। কাজে এই কাজটা আপনারা করুন। আজ 25 তারিখ, আর মাত্র কয়েকটা দিন বাকি আছে 1 তারিখ আসতে। তো এর মধ্যে আপনারা অনলাইনে ফর্মটা ফিল আপ করুন। যদি আগে থেকে হয়ে থাকে তো খুব ভালো, আর যদি না হয়ে থাকে তাহলে আপনি নিজেই এন্ট্রি করে নিলেন। তার সাথে সাথে অবশ্যই আপনার ব্যাংকের ডিবিডি লিঙ্কটা আছে কিনা সেটা কিন্তু একবার চেক করে নেবেন। অনেকের এমন হয়েছে অ্যাপ্রুভড দেখাচ্ছে কিন্তু ব্যাংকের ডিবিডি লিঙ্কটা করা নেই, কারণ তারা নিজেরা করতে পারেননি। তারা ব্যাংকে গিয়ে কাগজপত্র দিয়ে এসেছেন এবং বলেছেন ডিবিডি লিঙ্ক করিয়ে দিতে, ব্যাংক থেকে কিন্তু এখনো তারা করেনি। তাই ডিবিডি লিঙ্কটা অবশ্যই একবার চেক করে নেবেন। ডিবিডি লিঙ্কটা করা না থাকলে আপনার টাকা ঢুকবে না। আবার অনেকে কেওয়াইসি পেন্ডিং হয়ে আছে, সেটা গিয়ে আপনার ব্যাংকে একবার খোঁজ নিয়ে নিন। কদিনের মধ্যে আপনারা এই কাজগুলো অবশ্যই করে নিন। যদি সব ঠিকঠাক থাকে তাহলে 1 জুলাই অবশ্যই আপনারা সবাই টাকা পাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন, তারা যাতে নিজেরা একবার চেক করে দেখে নিতে পারেন তাদের ফর্মটা সাবমিট হয়েছে কিনা, মানে অনলাইনে এন্ট্রি হয়েছে কিনা। আর না হয়ে থাকলে যাতে তারা নিজেরা একবার অনলাইনে ফিল আপ করে নিতে পারেন। আপনারা দেখে একটু বলুন তো, এখানে যে কালকে বাজেট পেশের যে লিস্টটা এখানে আমি দিয়ে দিচ্ছি, এটা দেখে আপনারা একটু বলুন যে আপনাদের কি এখানে যে ভাতাগুলো বাড়ানো হয়েছে কম বেশি, তার মধ্যে নিচে দুটো ভাতা, এক হচ্ছে ওই বিধবা ভাতা নিয়ে কোনো কথা বলতে চাই না, কারণ ওদের একটা প্লাস পয়েন্ট আছে বিধবা ভাতা পাওয়ার জন্য। আমি বলতে চাইছি বার্ধক্য ভাতা আর প্রতিবন্ধী ভাতা নিয়ে। তো এই বার্ধক্য ভাতা নিয়ে যেটা বলবো, বার্ধক্য ভাতা কাদের দেওয়া হয়, 60 বছরের উপরে যারা যেসব বয়স্ক মানুষরা তাদেরকে বার্ধক্য ভাতা দেওয়া হয়। কত করে দেওয়া হতো, আগে দেওয়া হতো 1000 টাকা, গতকালের বাজেটে বেড়েছে তাদের 500 টাকা। 500 টাকা বেড়ে তাদের হয়েছে টোটাল 1500 টাকা। সেম সেই প্রতিবন্ধী ভাতাদের জন্য ভাতাদের জন্য সেম এটাই হয়েছে। তো আমার বক্তব্য যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে, যে যারা এখনো পর্যন্ত যে কোনো প্রকারে তারা যে কোনো জায়গাতে কাজ করার ক্ষমতা রাখে, যেরকম হচ্ছে অন্নপূর্ণা যোজনার জন্য যে আমাদের 3000 টাকা করে দেওয়া হচ্ছে, আমার মতন মহিলাদের আমরা তো যে কোনো জায়গায় কাজ করে খেতে পারবো। আমি বলছি না যে 3000 টাকা করে দিচ্ছেন সেটা ভুল করছেন, এটা বলছি না। আমি বলছি আমরা যদি 3000 টাকা করে পেতে পারি, বেকার যুবকরা যদি 3000 টাকা করে পেতে পারে, তাহলে সেম এই বার্ধক্য ভাতা যারা 60 বছরের ঊর্ধ্বে, যারা কোনো কাজ করতে পারে না, শরীরের দিক থেকে অক্ষম, তারা কেন এই 1500 টাকা নিয়ে থেমে থাকবে? প্রতিবন্ধী বিভিন্ন রকমের প্রতিবন্ধী আছে। আমার বাড়িতে আমার নিজের ছেলে প্রতিবন্ধী আছে, আমার ভাই প্রতিবন্ধী আছে, আমার মতন অনেক মা আছে, তারাও এইটা নিয়েই পোস্ট করেছে। আমি সেই মায়েরও একটা ক্লিপ এখানে দিয়ে দিচ্ছি, একটা পোস্ট এখানে আমি তুলে ধরছি। সেম আমার মতনই সেও বলতে চাইছে। তাহলে আমি বলছি, ওই মা বলছে, আমাদের মতন আরো কত মা আছে যারা বলতে পারছে না। আপনারা এই জিনিসটা নিয়ে একটু বিচার বিবেচনা করে দেখবেন মহাশয়, যে এই যে বার্ধক্য যাদের বয়স্ক ভাতা যারা নেয় তারাও কিন্তু এদেশের নাগরিক, যারা প্রতিবন্ধী তারাও কিন্তু এদেশের নাগরিক, তারাও কিন্তু ভোট দেয় বা ভবিষ্যতে তারা ভোট দেবে। তাহলে তাদের জন্য কেন সমান ভাতাটা হলো না? তারা কেন সমান ভাতা পাচ্ছে না? তাদের কি প্রয়োজন কম? সত্যিই কি তাদের প্রয়োজন কম? তারা 1500 টাকা করে নিয়ে থেমে থাকবে, আর আমরা যারা খেটে খেতে পারবো, অন্য কোনো কাজ করে আমাদের রুজি আমাদের হাত খরচা আমরা জোগাড় করে নিতে পারবো, কিন্তু সত্যিই কি ওরা পারবে? ওদের সেই ক্ষমতা সত্যি আছে? তাই বলছি মাননীয় মুখ্যমন্ত্রী এইটা একটু বিবেচনা করে দেখবেন।
আমার বাড়ির পাশে এমনও বয়স্ক মানুষ আছে যাদের কোনো সন্তান নেই, নিঃসন্তান, স্বামী হারা, তারা শুধুমাত্র ওই বার্ধক্য ভাতার উপরই ভরসা করে তাদের সংসার চলে, তাদের পেটটা চলে, বিশেষ জমি জায়গাও কিছু নেই। এরকমও মানুষ বহু আছে যাদের জমি জায়গা একেবারেই নেই। তাদের কথা ভেবে অন্তত এটা একটু বিচার করবেন, এটাই আমার অনুরোধ। যদি সম্ভব হয় এটা নিয়ে একটু ভাববেন। বাংলার প্রত্যেকটা মা বোন অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন, কারোর নাম বাদ যাবে না। আমি আপনাদের বলছি, আপনারা নির্ভয়ে ফর্ম ফিল আপ করুন। আপনার স্বামী চাকরি করুক, ব্যবসা করুক, আপনার গাড়ি থাকুক, বাড়ি থাকুক, যাই থাকুক না কেন, আপনি ফর্ম ফিল আপ করুন। আপনার অন্নপূর্ণা ভান্ডার কেউ আটকাতে পারবে না। অনেকেই এটা ভেবে ভয় পেয়ে যাচ্ছেন যে এত কিছু তথ্য দিলে আমার অন্নপূর্ণা ভান্ডারটা বন্ধ করে দেবে না তো। আমি আপনাদের বলছি, এই ফর্মের তথ্যর সাথে অন্নপূর্ণা ভান্ডারের কোনো সং নেই। আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন, তা আপনার গাড়ি থাকুক, বাড়ি থাকুক, যাই থাকুক না কেন। আপনি যদি দেশের বৈধ নাগরিক হন, আপনি যদি সরকারি চাকরি না করেন, আপনি যদি ট্যাক্স পেয়ার না হন, আপনি যদি পেনশনের টাকা না পান, তাহলে আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন। আপনার স্বামী যাই করুক, তার সাথে কোনো সমস্যা নেই। আপনি আপনার সমস্ত অরিজিনাল তথ্য দিয়ে ফর্মটা ফিল আপ করুন। ফর্ম ফিল আপে কোনো উল্টোপাল্টা তথ্য দেবেন না, তাহলে কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে যেতে পারে। যেটা সত্যি সেই সঠিক তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করুন। অনেকের মনে কোশ্চেন আছে যে সরকার এত তথ্য নিতে চাইছে কেন। সরকার অ্যাকচুয়ালি তথ্যগুলো নিতে চাইছে আমাদের ভালোর জন্য, আমাদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য, অবৈধ মানুষদেরকে হাঁটানোর জন্য, যারা বেআইনিভাবে SC ST কাস্ট সার্টিফিকেট বানিয়েছিল, যারা বেআইনিভাবে প্রকল্প নিচ্ছিল, তারা যাতে প্রকল্প না পায়, যাতে বেনজল দূর হয়, এবং যাতে যারা সঠিক মানুষ, প্রকল্প পাওয়ার যোগ্য মানুষ, তারা যাতে প্রকল্প পায়। আগের সরকারের আমলে কি হতো, যার একটা ঘর আছে সে দুটা ঘর পেয়েছে। এমনকি তৃণমূলের নেতাগুলো পর্যন্ত লক্ষ্মী ভান্ডার পেয়েছে। যে লক্ষ্মী ভান্ডার মেয়েরা পাওয়ার কথা সেটা ছেলেরাও পেয়েছে। এমনও দেখা গেছে যে নেতারা টাকা খেয়েছে প্রকল্পের জিনিসপত্র পাইয়ে দেওয়ার নামে। এই সরকার চাইছে তারা আর মধ্যস্থতা জিনিস রাখবে না, সব তথ্য আপনার থেকে নিয়ে নেবে। সরকার নিজেরাই ওখান থেকে ঠিক করে দেবে কে যোগ্য মানুষ, কে প্রাপ্য মানুষ, তাকেই দেবে। মধ্যস্থতা কোনো নেতা এসে আপনাকে কালকে বলবে যে টাকা দিন, আপনাকে ঘর পাইয়ে দেবো, প্রকল্প পাইয়ে দেবো, এই জিনিসটা আর হবে না। এই যে প্রকল্পের নামে বেআইনি কাজগুলো হতো, এগুলো যাতে বন্ধ হয়ে যায়, সেই জন্য সরকার একবারে পুরো তথ্যটা নিয়ে নিচ্ছে, যাতে আগামী দিনে আপনার কাছে সঠিক পরিষেবা পৌঁছে দিতে পারে। এটার সঙ্গে অন্নপূর্ণা ভান্ডারের কোনো সং নেই। অন্নপূর্ণা ভান্ডার আপনি এমনিতেও পাবেন, তেমনিতেও পাবেন। শুধুমাত্র আপনাকে কি করতে হবে, ফর্মে সঠিক তথ্য দিতে হবে। আপনার যেটা যেটা আছে আপনাকে সেটাই লিখতে হবে। আপনার যদি বাড়ি থাকে বাড়িটা লিখতে হবে, গাড়ি থাকে গাড়িটা লিখতে হবে। এতে আপনার প্রকল্প কিন্তু বন্ধ হয়ে যাবে না। সরকার তথ্যটা নিয়ে আপনার ভালোর জন্য কাজ করবে। আর এইভাবে সঠিক তথ্য নিয়ে সরকার যদি প্রকল্প দেয়, তাহলে অ্যাকচুয়ালি যারা এতদিন প্রকল্প পাওয়ার মানুষ, যারা প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছিল, তারা প্রকল্প পাবে। আর ওই সমস্ত মৃত মানুষ, যারা বাংলাদেশি মানুষ, যারা প্রকল্প পাওয়ার যোগ্য মানুষ নয়, যারা ভুয়ো নথিপত্র বানিয়ে প্রকল্প নিচ্ছিল, তাদের প্রকল্প বন্ধ হবে। সঠিক জায়গায় সঠিক জিনিসটা পৌঁছবে। তাই আমাদেরকেও একটা জিনিস বুঝতে হবে, সব বিষয়ে বিরক্ত দেখালে হবে না। ভোট দিয়েছি, নতুন সরকার এনেছি, ঠিক আছে, সরকারকে সময় দেওয়া হোক, সরকার কি বলতে চাইছে বোঝা হোক। আমাদের যদি কোনো অসুবিধা হয় সরকারকে জানানো হোক। সরকার তো হেল্পলাইন নাম্বার চালু করেছে, আপনারা ওখানে অভিযোগ করতে পারেন। তাছাড়াও আমি এর আগের দুটো ভিডিওতে সরকারের কাছে আবেদন করেছি। এই যে এত বড় ফর্ম, আমাদের রাজ্যে এমন অনেক মানুষ আছে, টিএমসি সরকার যেভাবে শিক্ষা ব্যবস্থা নষ্ট করে মানুষকে মূর্খ করে ছেড়ে দিয়ে গেছে, অনেক মানুষ আছে যারা ফর্মটা কিছু বুঝতেই পারছে না, তারা ফর্ম ফিল আপ করতে পারবে না। এবার তারা নিয়ে যাবে কারো কাছে, তারা কি করবে, যে কোনো মানুষ কালোবাজারি করবে, ওই ফর্মটা ফিল আপ করার নামে 500-1000 টাকা তাদের থেকে নিয়ে নেবে। এইভাবে কালোবাজারি হবে। তার জন্য আমি সরকারের কাছে অনুরোধ করেছিলাম যে ফর্মটা ফিল আপ করার জন্য আপনারা সাপোর্ট দিন, আপনারা ক্যাম্প করুন, নিজেরা দায়িত্ব নিয়ে ফর্মটা ফিল আপ করে নিন। কারণ আমাদের রাজ্যের মানুষের অবস্থা সে পজিশনে নেই। যারা দুস্থ মানুষ, যারা প্রকল্প পাওয়ার অ্যাকচুয়ালি মানুষ, তারা সেই পর্যায়ে নেই যে তারা এই ফর্মটা উদ্ধার করতে পারবে, ফিল আপ করতে পারবে। তো সরকারও আশা করছি সাপোর্ট দেবে। সাপোর্ট দেওয়ার বিভিন্ন রকম খবর পাওয়া যাচ্ছে। তো আমাদের এখন কাজ হলো, সরকার মোটামুটি 90 দিন সময় দিয়েছে, ধীরে সুস্থ করুন, তাড়াহুড়োর কিছু নেই। আজকেই ফর্ম বেরিয়েছে কালকেই করতে হবে এমন কোনো বিষয় নেই। আরামসে বুঝুন, লোকের প্ররোচনায় পা দেবেন না। লক্ষ্মী ভান্ডার তো চালু আছে, লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন, ফর্মটা আস্তে আস্তে নিন, ধীরে সুস্থে ফিল আপ করুন। যদি ফিল আপ করতে না পারছেন, আমাদের যে সরকারি দপ্তরগুলো আছে, আপনাদের যে সরকারি লোকজন আছে, তাদের কাছে সাহায্য নিন, তাদেরকে যে বলুন, আবেদন করুন যাতে সাহায্য করে। এভাবে কোঅপারেট করুন, তাহলেই কিন্তু আপনাদেরও মঙ্গল হবে, সবারই মঙ্গল। কি গো, হ্যাঁ 10 তারিখে যে অনলাইনে অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা ফিল আপ করেছিলাম, ওটার পরে ভেরিফিকেশন হচ্ছে। হ্যাঁ, তা আমারটা ভেরিফিকেশন হয়েছে কিনা কি করে বুঝবো?
আচ্ছা, তুমি জানতে চাইছো যে তুমি যে ফর্মটা ফিল আপ করেছিলে সেই ফর্মটা তোমারটা ভেরিফিকেশন হয়েছে কিনা, তাই তো? হ্যাঁ। আর ভেরিফিকেশন হলেই তো 1 জুলাই টাকাটা পাবে, মানে টাকাটা তোমার অ্যাকাউন্টে ঢুকবে কিনা, তাই তো? হ্যাঁ। তো দেখুন বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু এই প্রশ্নটাই আপনাদের সকলের মনে ঘুরপাক খাচ্ছে যে আপনি যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা ফিল আপ করলেন সেই ফর্মটা ভেরিফিকেশন আপনারটা হলো কিনা সেটা আপনি বুঝবেন কি করে? এই ভেরিফিকেশনটা হলেই তো আপনি 1 জুলাই টাকাটা পাবেন, তা আপনি বুঝবেন কি করে? তো দেখুন, আমি আপনাদের বলতে চাইবো, আপনারা যে এই যে socialregistry.wp.gov.in এই পোর্টাল থেকে যখন আপনারা অনলাইনে ফর্মটা ফিল আপ করেছিলেন, ওইখানেই কিন্তু আপনারা দেখে থাকবেন পাশেই কিন্তু একটা পোর্টাল ছিল যেখান থেকে কিন্তু অফিসিয়াল লগ ইন বলে একটা অপশন ছিল। তো সেইখান থেকে কিন্তু আপনি যে অনলাইনে যে যে ডকুমেন্টস গুলো সাবমিট করেছিলেন, ফর্মটা ফিল আপ করেছিলেন, তো সেইখান থেকে যারা এর দায়িত্বে আছে তারা কিন্তু ওইখান থেকে মানে অফিসিয়াল লেভেলে কিন্তু ওইখান থেকে তারা লগ ইন করবেন। তারা কিন্তু সেখান থেকে লগ ইন করার পরে আপনি যে যে ডকুমেন্টস গুলো দিয়েছিলেন তারা কিন্তু সেখানে সমস্তটা দেখতে পাবেন। এটা কিন্তু ব্লক ওয়াইজ, দেখুন আপনার ব্লকে যেই কয়জন আছে দেখা যাচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করেছে, তো সেই ব্লকে যিনি দায়িত্বে আছেন তিনি কিন্তু সেই কয়জনটা দেখতে পাবেন। তখন কিন্তু তিনি সেখান থেকে ভেরিফাইটা করবেন। এবার প্রশ্ন হলো ভেরিফাই কি করবেন। দেখুন, প্রথমত আপনি আধার কার্ড ভোটার কার্ড দিয়েছেন, প্রথমে কিন্তু তারা দেখবে যে আপনার যে ভোটার কার্ডে বা আধার কার্ডে যে বয়স আছে সেটা কিন্তু 25 থেকে 60 বছরের মধ্যে আছে কিনা। তারপরে কিন্তু আপনার আধার কার্ড যেটা আছে সেটা যাচাই করবে এবং তারপরে কিন্তু ভোটার কার্ডটা, যে আপনার যে ভোটার কার্ডটা দিয়েছেন আপলোড করেছেন সেই ভোটার কার্ডটা আপনার কোনো ডিলেট হয়ে গেছে কিনা বা দেখা যাচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন আছে কিনা সেটা কিন্তু চেক করবে। আপনি যে প্যান কার্ডটা দিয়েছেন সেটা দিয়ে কিন্তু দেখা হবে যে আপনি যে ইনকাম ট্যাক্স পে করেন কিনা। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু চেক করার পরে সেই অফিসার কিন্তু দেখাচ্ছে সেটাকে সেখান থেকে অ্যাপ্রুভ করে দেবে এবং অ্যাপ্রুভ করার পরে কিন্তু বিডিও অফিসে এটা হবে। এটা করার পরে সেখান থেকে চলে যাবে ডিএম অফিসে এবং ডিএম অফিসেও কিন্তু সেটা চেক হবে। চেক হওয়ার পরে সেইখান থেকে কিন্তু তারা অ্যাপ্রুভাল যদি দিয়ে দেয় তো সেটা ডাইরেক্ট চলে যাবে এই অন্নপূর্ণা ভান্ডারের পোর্টালে। এইভাবেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের পোর্টালে যেই কজনে যাবে তাদেরটা কিন্তু ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে গেল, তারা কিন্তু 1 জুলাই টাকা পেয়ে যাবে। এবার কথা হলো কি, যাদেরটা হবে না তাদের কি আর পাবে না? না, এমনটা কিন্তু না। যতদিন পর্যন্ত দেখা যাচ্ছে তারপরে আবার ভেরিফিকেশন হবে, যাদেরটা হবে তারা কিন্তু টাকা পেয়ে যাবেন। এবার দেখা যাচ্ছে যারা এখন পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল আপ করেছে সবাই যে 1 জুলাই টাকা পাবে এমনটা কিন্তু, যাদের ভেরিফিকেশনটা 1 জুলাইয়ের মধ্যে কমপ্লিট হবে তাদেরটাই পাওয়া যাবে। তো এক্ষেত্রে আপনি যদি আপনার ডকুমেন্টস গুলো নিয়ে মানে আধার কার্ড ভোটার কার্ড এই সমস্ত ডকুমেন্টস গুলো নিয়ে সেই অফিসে বিডিও অফিস হোক বা পৌরসভা হোক সেখানে যোগাযোগ করেন, তো সেই দায়িত্বপ্রাপ্ত অফিসাররা কিন্তু তাদের পোর্টাল থেকে লগ ইন করে আপনারটা দেখে একটু বলে দিতে পারবে যে আপনারটা ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে কিনা বা পেন্ডিং আছে কিনা। সেখান থেকে কিন্তু শুধুমাত্র আপনারা জানতে পারবেন যে আপনার ভেরিফিকেশনটা এখনো পর্যন্ত কমপ্লিট হলো কিনা। যদি কমপ্লিট হয় তাহলে কিন্তু আপনারা 1 জুলাই টাকাটা পেয়ে যাবেন। দিতে পারছি না বলে দিলেই তো হয়। এইরকম নাচানোর কি দরকার? একটা ভাতার জন্য 12 পাতার ফর্ম, এটা মেনে নেওয়া যায়? মানুষের সবকিছু, একটা মহিলার সবকিছু সরকারকে জানাতে হবে? হ্যাঁ, তার বাড়িতে কটা রোজগারে আছে, কত রোজগার করে, তার ব্যাংক ব্যালেন্স কি আছে, তার বিষয় সম্পত্তি কি আছে, সবকিছু জানাতে হবে। আরে একটা আধার কার্ড ফেললেই তো বোঝা যায় সেই মহিলাটার কি আছে, তার স্বামী কি ইনকাম করে। যদি তার সরকারি কর্মচারী স্বামী হয়ে থাকে তাহলে তো সে আধার কার্ড ফেললেই বোঝা যাবে। তাহলে এত নাটকের কি দরকার? একবারে বলে দিলেই তো হয় দেব না, পারছি না, দেব বলে এইভাবে লটকালটকি করে মানুষগুলোকে নিয়ে নাচানাচি করানো হচ্ছে কেন? মানুষ বাঁদরের সমতুল্য হয়ে গেছে মেয়েরা, আর আমরাও বুদ্ধু মহিলারা একটা অন্নপূর্ণা ভাতা পাবো বলে পাগল হয়ে লাফালাফি করছি। অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা আগামী জুলাই মাসের 1 তারিখের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন। কিন্তু স্ট্যাটাসটি চেক করবেন কি করে? এই পিডিএফটা একবার দেখে নিন। এই পিডিএফ অনুযায়ী বলা হয়েছে যে রাজ্যের প্রায় 1.5 কোটি মহিলার ভেরিফিকেশন হয়ে গিয়েছে এবং জুন মাসের টাকাটি আপনারা জুলাই মাসের 1 তারিখের মধ্যে পেয়ে যাবেন। তো স্ট্যাটাসটি চেক করবেন কি করে? আমি আপনাকে 3টি উপায় বলে দিচ্ছি। আগের মাসে যারা যারা টাকা পেয়েছিলেন তাদের কাছে এসএমএস এসেছিল ঠিকই, সুতরাং জুলাই মাসে যখনই আপনার কাছে টাকাটি আসবে তখন আবার আপনি এসএমএসটি রিসিভ করবেন। যদি আপনার এসএমএস না এসে থাকে ভয় পাবেন না, 1 থেকে 3 তারিখের মধ্যে একবার ব্যাংকে চলে যান, সেখানে গিয়ে আপনার ব্যাংকের বইটা একবার আপডেট করিয়ে নিন, তাহলে জানতে পেরে যাবেন যে আপনার টাকা ঢুকলো কিনা। যদি আপনার অ্যাকাউন্টে কোনো টাকা না ঢোকে তাহলে আপনি সরাসরি বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন, সেখানে ভেরিফিকেশনের লিস্ট টাঙানো হচ্ছে। সেই ভেরিফিকেশন লিস্ট অনুযায়ী আপনার নাম ভেরিফিকেশন লিস্টে আছে কিনা একবার ভালো করে চেক করে নেবেন। টাকা যদি আপনি না পেয়ে থাকেন তাহলে এখানে 3টে কারণ হতে পারে। কারণ হচ্ছে আপনার ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্কটি সঠিকভাবে করা ছিল না এবং আপনার তাহলে বয়সটা 25 থেকে 60-এর মধ্যে হয়তো ছিল না এবং আপনি হয়তো কোনো রকম ডকুমেন্টস ভুল দিয়েছিলেন, সেক্ষেত্রে আপনার ভেরিফিকেশনটি কমপ্লিট হয়নি। যখনই পোর্টাল চালু হবে আমি আপনাদের সরাসরি ভিডিওর মাধ্যমে সেটি জানাবো, তাই আমাদেরকে এখনই ফলো করে রাখুন।
অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন নিয়ে হাজারটা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিচ্ছি। আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের যত কনফিউশন আছে সবকিছু দূর হয়ে যাবে। একটা করে পয়েন্ট ধরে ধরে বলে যাচ্ছি, শুনুন। ভিডিওটা একটু লেন্দি হবে কিন্তু আপনাদের উপকার লাগবে। প্রথম কথা হচ্ছে, একদম মাথার মধ্যে ঢুকিয়ে নিন, পশ্চিমবঙ্গের যতগুলো জেলা আছে এবং যতগুলো জেলার আন্ডারে যতগুলো ব্লক আছে, বিডিও আছে, মিউনিসিপ্যালিটি আছে, প্রত্যেকের কাছে ইনস্ট্রাকশন ওয়াইজ কিন্তু লিস্ট তৈরি হয়েছে। সেই লিস্ট ওয়াইজ ভেরিফিকেশন হবে। কোনো ব্লক কিংবা কোনো মিউনিসিপ্যালিটি যদি আগেই বেশিরভাগ এন্ট্রিটা করে নিয়েছেন তাদের স্টাফ দিয়ে, কারণ সব জায়গাতে স্টাফ সমান নেই, অফিস স্টাফ, তো সেখানে যারা এন্ট্রির কাজটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিয়ে এসছেন সেই সব জায়গাতেই কিন্তু ভেরিফিকেশনগুলো ফাস্ট হবে। যেসব জায়গাতে এন্ট্রি কাজ এখনো কমপ্লিট হয়নি, প্রতিদিন 20 থেকে 30টি বেশি এন্ট্রি হচ্ছে না কোনো একটা পঞ্চায়েত কিংবা কোনো একটা এরিয়াতে, তো সেই ক্ষেত্রে কিন্তু ভেরিফিকেশন লেট হবে। সেটা 1 জুলাইয়ের আগেও যদি কমপ্লিট না হয়ে উঠতে পারে তাহলে কিন্তু 1 জুলাই পেমেন্ট নাও আসতে পারে। সেই প্রসঙ্গে যাচ্ছি না, আমি শুধুমাত্র ভেরিফিকেশনের কথা বলছি। এবার ধরুন যে ব্লকে বা মিউনিসিপ্যালিটি অলরেডি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে মেজরিটি, সেই জায়গাতে কিন্তু ভেরিফিকেশন যাচ্ছে, টিম যাচ্ছে। ভেরিফিকেশন দু রকম ভাবে হচ্ছে। একটা হচ্ছে অনলাইন ভেরিফিকেশন, আপনার যে ফোন নাম্বার দেওয়া আছে, হেড অফ দ্য ফ্যামিলির যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারেই বেশিরভাগ ক্ষেত্রে ফোন করা হচ্ছে। সরকারি দপ্তর থেকে আধিকারিকগণ ফোন করছেন এবং তাদের যা জিজ্ঞাসা করে নিচ্ছেন, তার মতো ভেরিফিকেশন করে উনি তার রিপোর্টটা ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিচ্ছেন। সেটা ডিস্ট্রিক্ট লেভেল থেকে যখন ভেরিফিকেশন কমপ্লিট হবে তারপরে অ্যাপ্রুভেলটা আসবে। এটা গেল ফার্স্ট পয়েন্ট। টেলিফোনিক ভেরিফিকেশন করার সময় যদি কারোর ফোন নাম্বারে ফোন না লাগে কিংবা ফোন যদি না রিসিভ করেন, চেষ্টা করবেন পরবর্তীকালে ফোনটার কাছে যখন আপনি আসবেন, মিস কল অ্যালার্ট যদি করা থাকে কিংবা যদি মিস কল দেখেন, অবশ্যই একটা রিং ব্যাক করবেন। আপনার কি কারণে ফোনটা রিসিভ করতে পারেননি তার জাস্টিফিকেশনটা দেবেন, আধিকারিকগণ শুনবেন এবং আপনাকে আবার ভেরিফিকেশন প্রসেসে নিয়ে যাওয়া হবে। এটা গেল অনলাইনে ভেরিফিকেশন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, অনলাইনে ভেরিফিকেশনের সময় কোনোভাবেই কোনো আধিকারিকগণ আপনার কাছে ওটিপি চাইবে না। ওটিপি রিলেটেড যদি কোনো কিছু চাই কিংবা ব্যাংক ডিটেলস চাই, তখন বুঝে নেবেন যে সেটা ফ্রডের দিকে যাচ্ছে, সেটা কোনো প্রশাসনিক দপ্তর থেকে ফোন করছেন না। কারণ প্রশাসনিক অধিকর্তারা কোনোভাবেই আপনার পার্সোনাল ডিটেলস এবং ওটিপি চাইবে না। অফলাইন ভেরিফিকেশন কিন্তু এবারে বিএলওদেরকে দায়িত্ব দেওয়া হয়নি, তো ওর জন্য আলাদা টিম করা হয়েছে। পঞ্চায়েত থেকে এবং ব্লক থেকে আলাদা টিম করা হয়েছে। সেই টিম ওয়াইজ কোন এলাকাতে কবে যাবে কি যাবে সেইটা একমাত্র ওনাদের কাছে ইনফরমেশন আছে, আপনার আমার কাছে নেই। তো সেই লিস্ট অনুযায়ী কিন্তু যাবেন ওনারা। কোন পাড়াতে, আপনার পাড়াতে হয়তো আপনার এলাকাতে আপনার পাশের বাড়িতে ভেরিফিকেশন হলো, আপনারটা হলো না, তার মানে কি আপনার লিস্টে নাম নেই, সেই লিস্টে নাম নেই, তার জন্য আপনার ভেরিফিকেশন হলো না, অন্য কোনো দিন যাবে। এটা গেল অফলাইন ভেরিফিকেশন। অফলাইন ভেরিফিকেশনে কি রকমের কি হবে, কি ফর্মটা থাকে, ফর্মটা আমি আরেকবার দিয়ে দিচ্ছি, দেখে নিন। এই টাইপেরই ফর্মটা নিয়ে যাচ্ছেন ওনারা, একদম বিশেষ সূত্রে এইগুলো খবর। কার কাছ থেকে সূত্র মারফত খবরগুলো পাচ্ছি তার ডিটেলস আমি বলতে পারবো না, বলবো না, কারণ হচ্ছে সেটা কিছুটা সিকিউরিটি পারপাসে আমাকে হাইড করতে হবে, কারণ সব জিনিস ডিসক্লোজ করা উচিত নয়। প্রশাসনিক দপ্তর থেকে যে খবরগুলো আসে সেগুলো অফিসিয়াল নোটিফিকেশন ছাড়া কোনোদিন ওগুলো ডিসক্লোজ করা উচিত নয়। অনেকেই জানতে চাইছেন যে আমি খবরটা কি করে পাচ্ছি। আমার খবরগুলো মিথ্যা কি সত্য আপনার পাশাপাশি এলাকাতে খবর নিয়ে নিন। আপনারটা হয়তো আসেনি, কারণ আপনার হয়তো এন্ট্রিটা কমপ্লিট হয়নি, হয়তো আপনার অফলাইনে করেছিলেন, সেই এন্ট্রিটা হয়তো আপনার কোনো একটা জায়গাতে পড়ে আছে, কোনো একটা জায়গায় জমা আছে, হয় পঞ্চায়েতে কিংবা বিডিও কিংবা মিউনিসিপ্যালিটি কোনো একটা জায়গাতে হয়তো পড়ে আছে, কিংবা হয়তো আপনার প্রসেসটা হয়ে গেছে, এন্ট্রিটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আপনার ভেরিফিকেশনের জন্য যে লিস্টটা পাঠানো হয়েছে সেই লিস্টে হয়তো আপনার নাম নেই, ক্যান্সেল হয়ে গেছে। ডিটেলস আমি বলতে পারবো না, কারণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি করছেন আমাদের কাছে সেটা কোনোদিন জানার সম্ভব নয়, আর জানার ইচ্ছাটা থাকা উচিত নয়, কারণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাজ ওনারা নিজেরা করবেন, আমাদের কাজ আমরা নিজেরা করব। তো এইটা গেল অফলাইন ভেরিফিকেশনের প্রসেস যেটা বলেছি। তো যাদের মধ্যে এখনো সংশয় আছে যে আমার ভেরিফিকেশন আসছে না, আমার আসবে না, আমার ক্যান্সেল হয়ে গেছে কিনা, অধৈর্য হবেন না, ধৈর্য ধরুন, একে একে সবার হবে, আজ না হোক 2 দিন পরে হবে, কারণ যেমন ভাবে এন্ট্রি হবে সেরকম ভাবে ভেরিফিকেশন যাবে। যারা ভেরিফিকেশন দায়িত্বে আছেন, যারা ভেরিফিকেশনের দায়িত্বে আছেন সেই আধিকারিকগণই যে শুধুমাত্র জানেন যে কার কার বাড়িতে যেতে হবে, কাকে কাকে ফোন করতে হবে, কার কার কাছে কি কি ইনফরমেশন জানতে হবে, সেই সব ডিটেলস কিন্তু শুধুমাত্র তাদের কাছে আছে, আপনার আমার কাছে থাকে। আপনার যখন এন্ট্রি কমপ্লিট হয়ে যাবে প্রশাসনিক দপ্তর থেকে, পঞ্চায়েত থেকে হোক, বিডিও অফিস থেকেও, তখন কিন্তু আপনার ভেরিফিকেশনের জন্য যাবে। সরকারি নির্দেশ অনুযায়ী মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন প্রত্যেকের কিন্তু ভেরিফিকেশন হবে।
ভেরিফিকেশন ছাড়া আগে যেমন পুরুষ লক্ষ্মী পাওয়া গেছিল, সেরকম পুরুষ অন্নপূর্ণা পাওয়া যাবে না। তো সেই দিকটা থেকে একটু সতর্ক থাকুন, প্রশাসনকে তাদের টাইম দিন, কারণ এত এত অ্যাপ্লিকেশন জমা পড়েছে, তার মধ্যে থেকে ঝাড়াই বাছাই করে রিজেক্টেড, অ্যাপ্রুভেল অনেক কিছু করতে টাইম লাগবে। তো সেটা সময় সাপেক্ষ। একদম অস্থির হবেন না, অধৈর্য হবেন না, কোনো বিতর্কিত মন্তব্যে যাবেন না, কোনো ভুলভাল সিদ্ধান্ত নেবেন না, এবং কোনো ভুলভাল বিরূপ মন্তব্য করে নিজের যে ব্যক্তিগত পরিচয় সেটাকে কলুষিত করবেন না। অনেকেই দেখছি কোনো কিছু না জেনেই বলে দিচ্ছেন এটা ভুল ইনফরমেশন, ওটা ভুল ইনফরমেশন। তো আদৌ যদি আপনার যে সঠিক ইনফরমেশনটা আছে সেটা আপনি দিচ্ছেন না কেন? আপনার কাছে সঠিক ইনফরমেশন আছে? আমি যেগুলো বলছি সেগুলো আমি প্রশাসনিক দপ্তর থেকে আমি কিন্তু প্রমাণ করে দিতে পারবো যে আমি এই ইনফরমেশনগুলো পেয়েছি এবং তার জাস্টিফিকেশন আছে যে আমি পেয়েছি, আমি পেয়ে জেনে তার মতোই বলছি। যারা অভদ্র ভাষায় কথা বলছেন বা অভদ্র ভাষায় কমেন্ট করছেন, তারা যে নিজেদের পিতৃ পরিচয়টা দিচ্ছেন যে একটা কোন জায়গা থেকে উঠে এসছে, সেগুলো কিন্তু বোঝা যাচ্ছে। তাই নিজের পরিচয়কে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে অবশ্যই কিন্তু আপনার গঠনমূলক কমেন্ট যেগুলো হয় না, যেগুলো ভদ্রতার খাতিরে কমেন্ট, আমি কিন্তু কোনো অসভ্যভাবে ভিডিও করছি না, আমি জাস্ট একটা ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিও করছি। আমার পরিবারে কেউ এই প্রকল্প পাবে না এবং আমরা অ্যাপ্লাই করার যোগ্যও নই। সেই জন্য আমি যে ভুলভাল ইনফরমেশন দেবো সেটাও নয়, আমি যে ইনফরমেশনটা পাই সঠিক ইনফরমেশন পেলে তবেই দিই। যদি কোনো ভুল ইনফরমেশন হয়, সেই ভুল ইনফরমেশনটা আমি নিজে শুধরে নিই যে আমি ভুল ইনফরমেশন দিয়েছি, এটুকু কৃতজ্ঞতা বোধ আমার কাছে। আপনাদের কোনো রকম যে ভুল ইনফরমেশন দিয়ে আপনাদেরকে মিসগাইড করে আমি যে হাসবো বা আমার ফলোয়ার বাড়বে বা আমার ভিউ বাড়বে, এটা থেকে ইনকাম হবে, সেই আশায় আমি কিন্তু ভিডিও করি না। আমি যেটুকু সঠিক তথ্য পাই সেই সঠিক তথ্যটাই দিই। তো আজকে অনেকের কমেন্টারি আমি রিপ্লাই দিয়েছি সেরকম ভাবে যে আমি কিন্তু কোন রকম ভাবে যে রাজনৈতিক দিক থেকে যুক্ত নয়। প্রশাসনিক দপ্তরের অধিকর্তাদের সঙ্গে কিছু কিছু এলাকার কিছু জায়গার, আমার এলাকার প্লাস হচ্ছে আদার্স অন্যান্য ব্লকের, অন্যান্য ডিস্ট্রিক্টের, অন্যান্য মিউনিসিপ্যালিটির প্রশাসনিক অধিকর্তাদের সাথে যুক্ত থেকে আমি যে কথাগুলো পেয়েছি, যে ইনফরমেশনগুলো পেয়েছি, সেগুলোই আপনাদেরকে দিয়েছি। যে ইনফরমেশনটা আমার কাছে নেই, সেই ইনফরমেশনে নিয়ে বড় করে কথা বলা বা ভুলভাল মন্তব্য করা, এটা আমার পরিচয়ে আসে না। তাই যারা আমার পোস্টে দেখে ভুলভাল কমেন্ট করছেন, তারা যে ভুল বলছেন সেটা যে আমি যে ভুল বলেছি তার প্রমাণটা দিল। অন্নপূর্ণা যোজনায় যারা যারা অ্যাপ্লাই করেছেন প্রত্যেকের কিন্তু ছাড়াই বাছাই হবে, আজ হোক কাল হোক হবে, যত তাড়াতাড়ি হবে সেরকম অনুযায়ী পেমেন্ট প্রসেস হবে। নেক্সট পেমেন্ট মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী 1 জুলাই কিন্তু পেমেন্ট প্রসেস করা হবে। তার আগে আশা করি ম্যাক্সিমাম এবং মেজরিটি যে ফর্ম জমা পড়েছে অনলাইনে অফলাইনে, সেগুলো কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট করবে, এটা আমার আশা করা যাচ্ছে। এবার বাকিটা প্রশাসনিক দপ্তর বলতে পারবেন ওনাদের কিভাবে কি প্রসেস চলছে। ভেতরের খবর তো পাওয়া সম্ভব নয়, তবুও যেটুকু পাওয়া যায় বন্ধু বান্ধব বা কোনো অধিকর্তার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করি, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরি। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই হাসি মুখে থাকুন, সবার মঙ্গল হোক।